আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমাদের সবার মনে আছে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা আসতে পারে এরকম একটা আতঙ্ক আশঙ্কা সবার মধ্যেই ছিল এবং সেই নিষেধাজ্ঞাটি পরোক্ষভাবেও আরোপ করা হতে পারে এমন ধারণাও অনেকের ছিল। অর্থাৎ বাংলাদেশ থেকে প্রতি বছর যে 50 থেকে 55 বিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি হয়, গার্মেন্টস পণ্য, তার মধ্যে যুক্তরাষ্ট্রই এককভাবে 10 বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য বাংলাদেশ থেকে আমদানি করে। তো শুধুমাত্র গার্মেন্টস পণ্য নেওয়ার ক্ষেত্রে যদি তারা নিষেধাজ্ঞা দিয়ে থাকে বা বন্ধ করে থাকে, সেটি একটা চরম চাপের মুখে পড়বে বাংলাদেশ। এখন ঘুরে ফিরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় এই ধরনের একটি চাপ দেওয়া হচ্ছে কিনা বিশেষ কোনো উদ্দেশ্যে, যদিও আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রের যেই 37% শুল্ক বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপ করা হয়েছে, এই ধরনের শুল্ক পৃথিবীর প্রায় 70টি দেশের উপরে আরোপ করা হয়েছে। এটি রেসিপ্রোকাল ট্যারিফ, অর্থাৎ যেই দেশের উপরে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক যে পরিমাণ আরোপ করা আছে একেবারে হিসেব করে দ্বিগুণ করা হয়েছে। এই কথাগুলি এ কারণে বলছি যে 37% শুল্ক যদি আরোপ করা হয়, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি যায় গার্মেন্টস পণ্য, তো গার্মেন্টস পণ্য যাওয়া বন্ধ হয়ে যাবে। এই পরিমাণ শুল্ক দিয়ে তো কোনো ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের বাজারে তার পণ্য রপ্তানি করে টিকে থাকতে পারবে না এবং বাংলাদেশেও নিঃসন্দেহে চরম হুমকির মুখে পড়বে। 3 মাস আগে যখন এই ট্যারিফটি আরোপ করা হলো, পৃথিবীর অন্যান্য সরকারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারও আবেদন জানিয়েছিল 3 মাসের জন্য স্থগিত রাখতে। 3 মাস পর এসে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছেন, শুল্ক কমিয়েছেন এই কদিনে দর কষাকষিতে মাত্র 2%। কি এর পেছনের উদ্দেশ্য? এবং যতটা জানা গেছে যে এই যে শুল্ক নিয়ে দর কষাকষি চলছে, কতটুকু আরোপ করা হবে বা হবে না, তার চেয়ে তারা এর সাথে যে শর্তগুলো জুড়ে দিচ্ছে সেগুলো আরও বেশি কঠিন এবং এই শর্তগুলো মানা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, এমনটা অনেকে বলছেন। যেমন এই ধরনের শর্ত নাকি যুক্তরাষ্ট্র জুড়ে দিচ্ছে যে এমন কোনো চুক্তি যদি হয় বা চুক্তিতে যেসব খসড়া চুক্তিতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপরে নিষেধাজ্ঞা দেয় সেটাও বাংলাদেশকে অনুসরণ করতে হবে। অর্থাৎ সে যুক্তরাষ্ট্র ভারতের উপর নিষেধাজ্ঞা দিল, ভারতের সঙ্গে কোনো সম্পর্ক বাংলাদেশ রাখতে পারবে না বাণিজ্যের ক্ষেত্রে। আবার যুক্তরাষ্ট্র যদি বিশেষ কোনো প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা দেয়, সেক্ষেত্রেও বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে একইভাবে। এবং এর সাথে সাথে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করে, বাংলাদেশকেও ঠিক একইভাবে মানতে হবে। তার চেয়ে আরও বড় এবং চরম আপত্তিকর একটি শর্ত নাকি এই খসড়ায় জুড়ে দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট একটি দেশের সঙ্গে প্রতিরক্ষা ও সমরাস্ত্র বিষয়ক কোনো ইস্যুতে বাংলাদেশ জড়াতে পারবে না। এখন এই নির্দিষ্ট দেশ কোনটি? তার মানে যুক্তরাষ্ট্র নিশ্চয়ই চীনকে ইঙ্গিত করতে চাইছে, বা চীনের নাম সেখানে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে কিনা, এই প্রশ্নের জবাব খোঁজা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। বণিক বার্তা যদি বলছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বলা হয়েছে যে না, চীনের নাম সেখানে উল্লেখ নেই। তবে একটি নির্দিষ্ট দেশ তো বলা হচ্ছে, নিশ্চয়ই চূড়ান্ত কোনো চুক্তি যখন হবে তখন তারা তো এটি ক্লিয়ার করবে। এখন আমরা জানি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে সবসময় চীন এগিয়ে, চীনই সাধারণত অস্ত্র রপ্তানি করে আসছে বাংলাদেশে। এখন নতুন করে তুরস্কের বাজার খোঁজা হচ্ছে, তুরস্ক থেকে সমরাস্ত্র আনার বিষয়ে চিন্তাভাবনা চলছে সরকারের। রাশিয়ার সঙ্গেও বেশ কয়েকটি চুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের এই শর্ত মানতে হলে নিশ্চয়ই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে অনেক বড় বিপদের মধ্যে জড়িয়ে পড়বে, এটি বলার অপেক্ষা রাখে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি, সেটি পূরণের ক্ষেত্রে
আরও অনেক পন্থা অবলম্বন করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে, যেমন তুলা আমদানির ক্ষেত্রে তারা একটি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে, ফুড ড্রিঙ্ক আনা হবে সেখান থেকে বেশি করে। কিন্তু তার চেয়ে আরও একটি যে বড় বিষয়, সেটি হচ্ছে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বাণিজ্য সচিব যেটি গণমাধ্যমকে বলছেন যে সরকারি ট্রেড বাড়ানোর জন্য আমরা ফ্যাসিলিটি দেব, আমাদের বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফট বোয়িংয়ের। আমরা সবাই জানি যে সম্ভবত 21টি এয়ারক্রাফটের মধ্যে 17টি সম্ভবত বোয়িংয়ের। তো সেক্ষেত্রে বিমান কিনা হবে বোয়িংয়ের, কিন্তু একটি বোয়িং 787-9 উড়োজাহাজের বর্তমান মূল্য প্রায় 3,000 কোটি টাকা। কয়টি বোয়িং নিয়ে আসবো? তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিমানের বহরের নতুন কোনো বিমান যুক্ত করার প্রয়োজন আছে কি না। দ্বিতীয়ত কথা হচ্ছে ফ্রান্স থেকে এয়ারবাস কেনার কথাবার্তা হচ্ছিল, এবং আমরা এও জানি কদিন আগে ফ্রান্সে যেটি সম্মেলন অনুষ্ঠিত হলো, আন্তর্জাতিক সম্মেলন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যাওয়ার কথা ছিল। তিনি সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু ফ্রান্স সরকার শর্ত দিতে চেয়েছিল যে কেন সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ যদি করতে হয় তাহলে এই বিষয়ে কথা বলতে হবে। তো সে বিষয়ে আর এগোয়নি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্রান্স যাত্রা স্থগিত করতে হলো। যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী যুক্তরাজ্য এবং ফ্রান্সের বা ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে আমরা বলতে পারি এয়ারবাস মূল প্রতিদ্বন্দ্বী। এখন এটি করতে গিয়েও আন্তর্জাতিকভাবে আমাদেরকে অনেক প্যাচের মধ্যে পড়ে যাওয়া লাগতে পারে। সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধান উপদেষ্টাকে যে চিঠি দিয়েছেন সেটি আসলেই কার্যকর হয়ে গেল কি না এমন প্রশ্নের জবাবে যেটি জানা গেছে না। যুক্তরাষ্ট্র তো 1 আগস্ট পর্যন্ত টাইম দিয়েছে যে 1 আগস্ট থেকে অটোমেটিক্যালি কার্যকর হবে, যদিও চূড়ান্ত বৈঠকটি এখনো পর্যন্ত হয়নি। এখন যে প্রশ্ন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও কি এমন কঠিন সব শর্ত দিচ্ছে? যদি না দিয়ে থাকে, বাংলাদেশের ক্ষেত্রে যদি সবচেয়ে বেশি কঠিন শর্ত দিয়ে থাকে, উদ্দেশ্যটি কি? এবং সেই উদ্দেশ্য হাসিলের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি মসৃণ পথ তৈরি করে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, কতটা ঝুঁকির মধ্যে পড়বে, এবং অন্তর্বর্তী সরকার সেই পথে এগোবে কিনা, সেটি অবশ্যই অনেক বড় প্রশ্ন। তবে যেটুকু জানা গেছে, সরকার সাহস পাচ্ছে না এ ধরনের কোনো চুক্তি করতে। রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে, রাষ্ট্রপতি সুরক্ষিত, প্রধান উপদেষ্টা কি অরক্ষিত, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি শিরোনামটা এভাবে এজন্যই বললাম যে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে, রাষ্ট্রপতিকে হেনস্থা করা, বঙ্গভবন অ্যাটাক করা ইত্যাদি নানান খবর চাউর হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল ক্যান্টনমেন্টে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী বা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি আবারও বলি যে সুরক্ষিত এবং অরক্ষিত কথাটি কেন বললাম। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি গত 11 মাসে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ বেড়েছে, বাংলাদেশের কোনো অন্তর্বর্তী সরকারের উপর এই পরিমাণ ক্ষোভ কখনো বাংলাদেশ দেখেনি। আজকে যেটি দেখছে, ডক্টর ইউনূস জনরোষের মুখে, ক্ষোভ শুধু বাড়ছেই। এই জন্যই বললাম, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিচ্ছে, সেনাবাহিনী নিরাপত্তা দেবে, সেনাবাহিনী সহযোগিতা করবে, যাই হোক না কেন, কিন্তু জনগণ কর্তৃক তিনি সত্যিকার অর্থে অরক্ষিত। এই জন্য শিরোনামটি এইভাবে বললাম।
আর যেটি কথা যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি অংশগ্রহণ করেছেন, এটি নিঃসন্দেহে আসার কথা। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, মর্যাদার প্রতিষ্ঠান বঙ্গভবন এবং রাষ্ট্রপতি তো শুধুমাত্র একটি ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান হয়ে ওঠেন। সেই জায়গায় রাষ্ট্রপতির অবমাননা মানে বাংলাদেশের অবমাননা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই ধরনের চর্চাগুলোই হচ্ছে, রাষ্ট্রপতিকে অবমাননা। বিগত 11 মাসে রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। রাষ্ট্রপতির নিয়মিত কিছু রাষ্ট্রীয় দিবস ছাড়া গত 11 মাসে আসলে বেরই হতে পারেননি। বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই দিবসগুলোর ফর্মালিটিস পূরণ করবার জন্যই শুধুমাত্র রাষ্ট্রপতি গত 1 বছরে বের হয়েছিলেন। এমনকি 2 ঈদের নামাজও রাষ্ট্রপতিকে তার বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি। সেই জায়গায় রাষ্ট্রপতি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এটি নিঃসন্দেহে ইতিবাচক। এবং রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদেরকে নিরাপত্তা দেয়, সেটিরই প্রতিষ্ঠা বার্ষিকী ছিল গতকালকে। সেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা বড় কথা। এবং রাষ্ট্রপতির প্রতি সামরিক বাহিনীর যে আস্থা, রাষ্ট্রপতির প্রতি যে আনুগত্য, সামরিক বাহিনীর প্রত্যেকটি অফিসার, নবীন অফিসার যখন ভাটিয়ারিতে ট্রেনিং নেন, তার ট্রেনিং সমাপনীতে রাষ্ট্রপতির প্রতি আনুগত্য, সংবিধানের প্রতি আনুগত্য, রাষ্ট্রপতিকে সুরক্ষা, সংবিধানকে সুরক্ষা দেবার শপথ নেন। এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী সেই জায়গায় স্থির আছে। এটি আরেকবার আজকে যে জুলাই মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা, যে আগস্ট মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা, সেই জুলাই মাসের 7 জুলাই মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এটি নিঃসন্দেহে রাষ্ট্রপতির প্রতি যে দৃঢ় আনুগত্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, সেনাবাহিনীর, সেটিরই বহিঃপ্রকাশ। দেখুন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনই কোনো না কোনো পর্বে যুক্ত থাকেন। বিগত অনুষ্ঠানগুলোতে আমরা যুক্ত থাকতে দেখেছি। প্রধানমন্ত্রী গত বছর ঠিক এই দিনই 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়েছিলেন, দরবারে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তো সেই হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের অংশ নেবার কথা। ডক্টর ইউনূস কেন গেলেন না? কিন্তু আছে। এবার রাষ্ট্রপ্রধানকে দিয়ে দরবার, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানের দরবার হয়েছে। তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি সুরক্ষিত, প্রধান উপদেষ্টা অরক্ষিত জনগণ কর্তৃক। আমি খানিক আগে যেটি বললাম যে এতটাই অরক্ষিত যে গত 1 বছর সময়কালে রাষ্ট্রপতির প্রতি সরকারের বিভিন্ন শাখা থেকে কি পরিমাণ অসহযোগিতা, রাষ্ট্রপতিকে এক প্রকার একঘরে করে রাখা, এক প্রকার গৃহবন্দী করে রাখা, রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ দেওয়ার ব্যাপারে অলিখিত বা লিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের সব মিডিয়ায়। সরকারি কোনো গণমাধ্যমে রাষ্ট্রপতি নেই, রাষ্ট্রপতির প্রেস উইং নেই। এই যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে অংশ নিয়েছেন, এটি আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর আইএসপিআর, সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশের মাধ্যমে প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশের কোনো সরকারি গণমাধ্যম, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশনে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশ নেবার কিন্তু কোনো খবর নেই। বাংলাদেশের কোনো গণমাধ্যমে, মূলধারা গণমাধ্যমেও নেই। শুধুমাত্র আমি অনেকগুলো গণমাধ্যম আজকে সকাল থেকে দেখেছি, শুধুমাত্র যে মিডিয়ার প্রতি এই মুহূর্তে সমন্বয়কদের ক্ষোভ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, বসুন্ধরার কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে সেই নিউজটা দেখেছি, আর 2-1টি পত্রিকা এই নিউজটা এসছে।
বাংলাদেশ সংবাদ সংস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য একটা আলাদা কর্নারই থাকে। বাংলাদেশ সংবাদ সংস্থার সেই পোর্টালে রাষ্ট্রপতির কোনো কর্নারই নেই, উধাও করে দেওয়া হয়েছে। কিন্তু যত একঘরে রাখুন, যত গৃহবন্দী রাখুন, এখনো পর্যন্ত ক্যান্টনমেন্টের ভূমিকাটা মনে হচ্ছে উজ্জ্বল। রাষ্ট্রপতির সুরক্ষায় তারা দৃঢ়। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছে যে সোমবার যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণ জয়ন্তীর তথা 50তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। 1975 সালের 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার। মহামান্য রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টে অফিসার ও জেসিওদের সাথে কুশলাদি বিনিময় করেন। এরপর তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর ও কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 5 জন শহীদ সহ সকল প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও তিনি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। অর্থাৎ তিনি যথাযথ নিয়মে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানটিতেই গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেছিলেন। এবার পিজিআর এর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণের এতটুকু ছিটে ফোঁটাও খুঁজে পাওয়া যায়নি। এটি কেন? ক্যান্টনমেন্টের কি প্রধান উপদেষ্টার প্রতি আনুগত্যের কোনো শপথ নেই? প্রধান উপদেষ্টা সাংবিধানিক কোনো পদও নয়। সেই জায়গায় বাংলাদেশ থাকতে হলে রাষ্ট্রপতি থাকতে হবে, বাংলাদেশকে ভেনিশ করে দিতে হলে রাষ্ট্রপতিকে ভেনিশ করে দিতে হবে। আজকে হায়নারা যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার সেই আশায় গড়িয়ে বালি যে এটি আমরা আশাবাদী হতেই পারি, আমরা আশা করতেই পারি, আশা করব, স্বপ্ন দেখব শেষ পর্যন্ত। আমি শেষ বিচারে এটি বলতে চাই যে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন 7 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক 1 মাসেরও কম সময় পরে 5 আগস্ট তার পতন হয়েছিল। এবার কি রিভার্স ঘটনা ঘটবে? এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেননি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে। তাকে নিশ্চয়ই আমন্ত্রণ জানানো হয়নি ক্যান্টনমেন্ট থেকে, যার দরুন তিনি অংশগ্রহণ করেননি। এবার কি হচ্ছে? এবার কি 1 মাসের মধ্যে প্রধান উপদেষ্টার পতন ঘটবে? যাই হোক, যেটি হোক না কেন, জনগণ দ্বারা ইতিমধ্যেই ডক্টর ইউনূস অরক্ষিত হয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুরক্ষিত। জনগণেরও তার প্রতি যথেষ্ট আস্থা আছে, বিশ্বাস আছে, সুরক্ষা আছে। সামরিক বাহিনী তার প্রতি আস্থা আছে, সুরক্ষা আছে, আনুগত্য আছে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিও জনগণের অনাস্থা থাকলেও সেনাবাহিনী এখন পর্যন্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত এতটা অযোগ্য, এতটা অদক্ষ, এতটা ব্যর্থ সরকারকে কতক্ষণ নিরাপত্তা দেবেন, সুরক্ষা দেবেন, সেটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এখন দেখা যাক যে কি হয় সামনের দিনে। রাষ্ট্রপতি নিয়ে যে কালো মেঘ জমেছিল সেই মেঘটি অন্তত পক্ষে কেটে গেছে। সংবিধান নিয়ে যে কালো মেঘ জমেছিল সেটি অন্তত পক্ষে কেটে গেছে। যতই ঐকমত্য কমিশনের বৈঠক করে
সংবিধান সংশোধনের আলাপ আলোচনা করুন না কেন, শেষ পর্যন্ত এটি পারবেন না। এবং ডক্টর ইউনূসের সত্যিকার অর্থে নির্বাচন দিয়ে হোক আর যে কোনোভাবে হোক প্রস্থান করতে হবে, এটি নিশ্চিত। আমরা শেষ পর্যন্ত বলতে চাই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সুরক্ষিত এবং ডক্টর ইউনূস অরক্ষিত। প্রথমত জনতার কাছ থেকে অরক্ষিত হয়ে আছেন, জনরোষ বাড়ছে, এবং শেষ পর্যন্ত জনরোষ যদি বাড়ে, জনতা যদি চায়, সেনাবাহিনীও সেটি চাইবে। আমরা সেই দিনটি দেখবার অপেক্ষায় রইলাম। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।